আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটার উপর ক্লাস করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা এবং শক্তি। সেটার কিছু ম্যাথ দেখব আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি বেসিকলি তিনটা সূত্র লিখছি। ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, আর এফ যেহেতু বল আমরা তৃতীয় অধ্যায় পড়ে আসছিলাম, এফ ইকুয়ালস টু এম এ, আর পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটা হচ্ছে এম জি। তো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস এটাকে এম এ এস বা এম জি এইচও লেখা যায়, এবং ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ার্ক বা কাজ, যেহেতু আমরা কাজ নিয়ে কাজ করতেছি তাই এ ডাব্লিউ হচ্ছে কাজের সূত্র। আবার ক্ষমতার সূত্র দেখলে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি বা কাজ বাই সময়। আর কর্মদক্ষতা মানে আমি আসলে কোনো মেশিনে কতটুকু ইনপুট আর কতটুকু আউটপুটের রেশিও, সেটা হচ্ছে কর্মদক্ষতা। মানে আসলে আমি যে মেশিনটা ইউজ করতেছি সেটা কতটুকু কাজ করতে পারে, সেটা হচ্ছে মেশিনটা কর্মদক্ষতা। তো আমরা মোটামুটি এগুলো নিয়ে পড়াশোনা করব। তো চলো আজকে পড়া শুরু করা যায়। প্রথম যে ম্যাটটা দেখো, বলছে 40 কেজি ভরের একজন বালক প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু এমন 20টি সিঁড়ি 5 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? তো আমাদের প্রথমে দেখতে হবে কি কি দেওয়া আছে। এখানে ফার্স্ট অফ অল বালকের ভর দেওয়া আছে এম ইকস টু 40 কেজি, এবং সে যে কতটুকু উচ্চতা উঠছে বা সরণ সেটা দেওয়া আছে। প্রতিটা সিঁড়ি 20 সেন্টিমিটার করে, এমন সিঁড়ি হচ্ছে 20টা, তার মানে টোটাল সে 400 সেন্টিমিটার গিয়েছিল। আমরা অবশ্যই এটাকে সেন্টিমিটারে রাখবো না, মিটারে নিয়ে যেতে হবে, কারণ ফিজিক্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভ্যালু বা এসআই ভ্যালু বলতে যেটা, সেটা অলওয়েজ মেনটেন করে। এসআই ভ্যালুতে সেন্টিমিটার বলতে কিছু নাই, যা আছে সব মিটার। তাই 400 সেন্টিমিটারকে আমরা 4 মিটারে নিয়ে যাব, এবং সময়টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। এগুলো দেওয়া ছিল। তো এগুলো ইউজ করে কিভাবে তার ক্ষমতা নির্ণয় করব? আমরা ক্ষমতার সূত্র জানি পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। আবার ডাব্লু যেহেতু আমার ডিরেক্ট মান দেওয়া নাই, তো আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু এম জি এইচ। এম হচ্ছে 40 কেজি, জি হচ্ছে 9.8 এম এস ইনভার্স টু, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং এইচ হচ্ছে সরণ, যেটা 4 মিটার ছিল, এবং সময় ছিল 5 সেকেন্ড। তো এম জি এস ডিভাইডেড বাই টি করলে আমার অ্যান্সার আসতেছে 313.6 ওয়াট। এটাই হচ্ছে তার ক্ষমতা। এভাবে শুধুমাত্র সিঁড়ি দিয়ে না উঠতে দিয়ে কোনো বস্তু উপরে বা নিচে উঠাইলে বা নামাইলে কি পরিমাণ ক্ষমতা প্রয়োগ করতে হবে সেটাও আসতে পারে, অথবা কোনো বস্তুকে ফেলে দিলে তার মধ্যে কি পরিমাণ বিয়োগ শক্তি থাকতে পারে, এই জাতীয় অঙ্ক আসতে পারে। তো ক্ষমতার মধ্যে এর থেকে তেমন টাফ কোনো অঙ্ক নেই। আসি আমরা সেকেন্ড ম্যাথে। সেটা হচ্ছে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইঞ্জিন 3 কেজি ভর বিশিষ্ট কিছু ইটকে 20 মিটার উঁচুতে উঠানোর জন্য ব্যবহার করা হয়। 1 ঘন্টা ধরে চললে 60,000টি বেশি ইট উপরে উঠাতে পারবে কি? এটা তো বরাবর মতো আমাদের দেখতে হবে যে কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে ইটের ভর, বলছে 60,000-এর বেশি ইট উঠানো যাবে বা অধিক ইট উঠানো যাবে। তো সেক্ষেত্রে আমরা 60,000-কে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে ম্যাথটা করব। তো একটা ইটের ভর যদি 3 কেজি হয়, 60,000টা ইটের ভর হচ্ছে 1,80,000 কেজি, এবং আমার উঠাতে হবে 20 মিটার উচ্চতায়। সময় দিয়েছে আমাকে 1 আওয়ার, যে 1 ঘন্টা চললে 60,000-এর অধিক ইট উঠানো যাবে কিনা। তো সময় যেহেতু 1 ঘন্টা, তো এটাকে সেকেন্ডে নিব। স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা এসআই একক, ওইখানে তো 1 ঘন্টা 60 মিনিট, আর প্রতি মিনিটে হচ্ছে 60 সেকেন্ড করে। তো 1 ঘন্টা টোটাল সময় হচ্ছে 3600 সেকেন্ড। তো ক্ষমতা হিসেব করার জন্য আমরা বরাবর মতো পি ইকস টু ডাব্লু বাই টি দ্বারা করব, আর ডাব্লু ইকস টু এম জি এইচ। তো এম এর মান 1,80,000 কেজি, এবং জি হচ্ছে 9.8 এম এস ইনভার্স টু, এবং এইচ হচ্ছে 20 মিটার। তো ডিভাইডেড বাই 3600 সেকেন্ড, তাহলে আমার আসতেছে এই যে এম জি এইচ বাই টি করলে 9,800 ওয়াট। ক্ষমতার একক আমরা জানি ওয়াট। তো এটাকে কিলোওয়াটে নিব কেন? কারণ আমার কোশ্চেনে এটা কিলোওয়াট দেওয়া আছে, 10 কিলোওয়াট। তো 9,800 ওয়াটকে 1,000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট পাবো। তো সেক্ষেত্রে আসবে 9.8 কিলোওয়াট। 9.8 কিলোওয়াট থেকে যেহেতু 10 কিলোওয়াট বেশি, অর্থাৎ আমার যে ক্ষমতাটা ইউজ করতেছি 60,000 ইট উঠানোর জন্য, সেটা মাত্র 9,800 ওয়াট বা 9.8 কিলোওয়াট। আমার এখনও 0.2 কিলোওয়াট ক্ষমতা ব্যবহার করা বাকি আছে। তো সেই ক্ষমতা দিয়ে আমি আরও কিছু ইট উঠাতে পারবো। তাহলে অবশ্যই 60,000-এর অধিক ইট উঠানো যাবে, কারণ আমার 60,000টা ইট উঠানোর জন্য ক্ষমতা লাগতেছে 9.8 কিলোওয়াট। বাকি ক্ষমতা দিয়ে আমি আরও কয়েকটা ইট চাইলে তুলতে পারি। এবার আসি 3 নম্বর অঙ্কে কি বলছে। 3 নম্বর অঙ্কে বলছে 0.5 এম এস ইনভার 0.5 কেজি হবে এটা, কেজি ভরের
একটি বস্তুকে 88 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে 3 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? তা আমার দেখতে হবে কি কি দেওয়া আছে। আমার দেওয়া আছে m ইকুয়ালস টু বা ভর ইকুয়ালস টু 0.5 কেজি এবং আদিবেগ u ইকুয়ালস টু 88 মিটার পার সেকেন্ড। আমরা গতিশক্তির একটা সূত্র আগে জানতে হবে। গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে ই কে ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। তো এখানে এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে শেষ বেগ। তো আমার ইউ দেওয়া আছে, আমার ভি ফাইন্ড আউট করতে হবে। তো আমার 3 সেকেন্ড পর শেষ বেগ কত সেটা যদি আমরা দেখি যে 3 সেকেন্ড পর বেগ ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। মাইনাস আসার কারণ হচ্ছে যেহেতু আমি অভিকর্ষের বিপরীতে কাজ করতেছি, তাই আমার অভিকর্ষ ত্বরণের মানও নেগেটিভ হবে। ইউ হচ্ছে 88 এমএস ইনভার্স 1 মাইনাস 9.8 এমএস ইনভার্স 2 ইন্টু 3 সেকেন্ড। তো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 88 মাইনাস 9.8 ইন্টু 3। তো 3 সেকেন্ড পর আমার বেগটা হচ্ছে 58.6 এমএস ইনভার্স 1। তো আমরা এটা ধরেই কাজ করব। হাফ ইন্টু এম এর মান হচ্ছে 0.5 কেজি ইন্টু বি হচ্ছে 58.6 এমএস ইনভার্স 1 হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 58.6 হোল স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু হাফ। অ্যান্সার আসতেছে 858.49 জুল। কারণ শক্তির একক জুল, সেটা যে কোনো শক্তি হোক না কেন। তো এভাবে আমাদের যদি গতিশক্তির বদলে বিভব শক্তি বের করতে দেয়, বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়ালস টু এমজি এইচ, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। সেটা হচ্ছে আমার আসলে বিভব শক্তি বা স্থিতিশক্তি। আর গতিশক্তির সূত্র হচ্ছে এটা ইকে ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। অবশ্যই মনে রাখতে হবে যদি আদি বেগ দেওয়া থাকে এক্ষেত্রে শেষ বেগ আমার বের করে নিতে হবে, অথবা যদি যে কোনো একটা বেগ দেওয়া থাকে সেটা সমবেগ ধরে আমরা ম্যাথটা সলভ করব। এক্ষেত্রে শক্তির একক বরাবর জুল হবে। এবার আমাদের একটা ম্যাথ দিছে যে একটি বস্তুকে চলন্ত অবস্থায় যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি আসলে কিরূপ পরিবর্তন হবে। মানে তার আদি বেগ যেটা ছিল সেটা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, বা তার প্রাথমিক বেগ যেটা ছিল সেটা দ্বিগুণ করা হয়েছে, তো তার গতিশক্তি কেমন পরিবর্তিত হবে। তো আমরা ধরি যে প্রাথমিক বেগ ছিল ভি এবং শেষ বেগ হচ্ছে 2v। কারণ হচ্ছে গতিশক্তি দ্বিগুণ বেগ দ্বিগুণ করা হয়েছে। তো প্রাথমিক অবস্থায় গতিশক্তি বা প্রাথমিক গতিশক্তি ek1 ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। এবং যদি শেষ গতিশক্তি বের করতে চাই বা পরবর্তী গতিশক্তি যেটা হচ্ছে শেষ গতিশক্তি বা বেগ দ্বিগুণ করার পর যে গতিশক্তিটা সেটা যদি বের করতে চাই ek2 ইকুয়ালস টু হাফ ইন্টু এম ইন্টু, তখন আমার বেগ তো ভি ছিল না, তখন হয়ে গেছে 2v স্কোয়ার। মানে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু 4v স্কোয়ার। আমরা যদি 4টাকে যেহেতু গুণ অবস্থা আছে 4টাকে সামনে নিয়ে যাই বা 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তার মানে এটা প্রাথমিক গতিশক্তি ছিল কি এম ভি স্কোয়ার। তো শেষ গতিশক্তি কত হয়েছে প্রাথমিক গতিশক্তির 4 গুণ। তাহলে যদি একটি বস্তুকে চলন্ত অবস্থায় বেগ দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। বা আমরা এভাবে মনে রাখতে পারি যে বেগ যত গুণ বৃদ্ধি পাবে গতিশক্তি তার হোল স্কোয়ার বা তার বর্গ আকারে বৃদ্ধি পাবে। এভাবে যদি বলা হয় যে গতিশক্তি 4 গুণ হলে তার বেগ কত গুণ করা হয়েছিল, সেক্ষেত্রে হচ্ছে বেগ দ্বিগুণ করা হয়েছিল। যদি বলে গতিশক্তি 9 গুণ বৃদ্ধি পাইছে তাহলে বেগ কত গুণ বাড়ানো হয়েছিল, সেটা হবে 3 গুণ। আর যদি বলে যে আমি 3 গুণ বেগ বাড়াইছি তাহলে গতিশক্তি কত গুণ বাড়বে, সেটা হবে 9 গুণ। এবার আসি এই অধ্যায়ের খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্কে। সেটা বলছে 2 কেজি ভরের একটি বস্তুকে স্থির অবস্থান এ থেকে ছেড়ে দিলে বি বিন্দুতে পৌঁছালো। তো বললো যে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে বলছে। তো
গতিশক্তি আমরা কি গতিশক্তির ক্ষেত্রে যেটা শেষ বেগ আমার অলওয়েজ বের করতে হবে। তো বি বিন্দুতে যে বেগ সেটা বেগ কত হবে, আমরা সেই বেগটা যদি একটু মেজার করতে চাই, তো আমরা যে যেটা বেগ মেজার করলে আসতেছে এমন যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সূত্র থেকে আমরা ভি বের করতে পারবো। কারণ হচ্ছে যে আমার এখানে যেহেতু সময় দেওয়া নেই, সুতরাং এই সূত্রটা থেকে বের করে নিতে হবে শেষ বেগ, কারণ আমার ভি স্কোয়ারটা লাগবে কিসে, গতিশক্তিতে। বি বিন্দুতে শেষ বেগ কত যদি বের করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু পরন্ত বস্তুর আদি বেগ 0, এটা তো আমরা জানি। সো ইউ স্কোয়ার সমান 0 লিখতে পারি। তারপর আসি আমরা 2gh, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু, এবার কত হচ্ছে স্যার, এইচ কত দিব, এইচ কি 100 - 27 দিব না শুধুমাত্র 27 দিব? কারণ আমার এখানে ফুল হাইট হচ্ছে 100 এবং এ থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে 27। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে গতিশক্তি আমরা অলওয়েজ উপর থেকে মেজার করি এবং বিভব শক্তি নিচ থেকে, অর্থাৎ গতিশক্তি এই উচ্চতা থেকে কতটুকু নামছে সেটা মেজার করব এবং বিভব শক্তি এখান থেকে কতটুকু উঠছে সেটা মেজার করব। যেহেতু এ থেকে বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে বস্তুটা নামছে 27 মিটার, মানে এ থেকে বি এই দূরত্বটা হচ্ছে 27 মিটার, তাই গতিশক্তির ক্ষেত্রে আমরা উপর থেকে বেগটা মেজার করতে হবে। এইচ হচ্ছে তাহলে 27 মিটার, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু, যদি ক্যালকুলেট করি, 2 ইন্টু 9.8 ইন্টু 27, 529.2 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এটাকে কষ্ট করে ভিতে নেওয়ার দরকার নেই, কারণ আমাদের গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ অফ গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। তো আমার এখানে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 2 কেজি ইন্টু ভি স্কোয়ার হচ্ছে 529.2 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা যেহেতু ভি স্কোয়ারের মান ডিরেক্ট বসানো যাচ্ছে, তাই কষ্ট করে ভি এর মান আর বসানোর দরকার নেই এবং গতিশক্তি আমার আসতেছে 529.2 জুল। 2 আর হাফ কাটাকাটি যাচ্ছে, সুতরাং শুধু 529.2 জুল থেকে যাচ্ছে। এটাই হচ্ছে বস্তুটার বি বিন্দুতে গতিশক্তি। এই অঙ্ক থেকে যেটা শেখা সেটা হচ্ছে গতিশক্তি শুধুমাত্র উপর থেকে হিসাব করা হয় এবং বিভব শক্তি সেটা হচ্ছে ভূমি থেকে হিসাব করা হয়। আমার নেক্সট যে প্রশ্নটা বলছে সেটা বলছে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই টাইপসের ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসে এবং বারবার আসে, তাই এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি দেখাচ্ছি যে 2 কেজি ভরে একটি বস্তুকে স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হলো, তো ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এটা সুন্দর একটা চিত্র রাখি আমি একটু দেখ। তো বলছে যে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তো আমরা ধরে নেই যে ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি সি বিন্দুতে, যে এই বিন্দুটাতে এক্স উচ্চতায় হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তো আমরা যেটা জানি যে বিভব শক্তি না নিচ থেকে মেজার করলাম, বাট গতিশক্তি কেমনে মেজার করবো, গতিশক্তির যে হাইটটা সেটা হচ্ছে এই যে উপর থেকে, যেহেতু আমরা গতিশক্তি হাইট মেজার করব, তাই আমরা যে উপরে বাকি অংশটুকু বাকি আছে, যে এই সি বিন্দুতে যদি বিভব শক্তি গতিশক্তির 1/3 অর্থাৎ এক্স উচ্চতায়, এক্স বাদে আসলে গতিশক্তির জন্য আমরা বাকি কতটুকু উচ্চতা পাচ্ছি সেটা আমরা মেজার করে নিই। তাহলে পুরোটা 100, যদি সি বিন্দু পর্যন্ত এক্স হয় বাকিটা 100 মাইনাস এক্স হবে অবশ্যই বাকি উচ্চতাটা। তো আমরা গতিশক্তি মনে রাখতে হবে যে, তারপর যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কে কার সমান, ই কে সমান সমান ইপি। এই পর্যন্ত ঝামেলা নাই, কিন্তু দুইটা তো সমান না, বলছে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, তাহলে 1/3 কার সাথে গুণ হবে, অবশ্যই গতিশক্তির সাথে। আর মনে রাখা শর্টকাট হচ্ছে যার সাথে র আছে তার সাথেই 1/3 গুণ করতে হবে। তাহলে 1/3 ই কে ইকুয়ালস টু ইপি, বা 1/3 ই কে সূত্র বসিয়ে দেই, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম জি এইচ।
বা 1/6 mv স্কোয়ার ইকুয়ালস টু mgh। উভয় পক্ষ থেকে যদি আমি কেটে দিই, থাকে 1/6 ভি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh ইকুয়ালস টু gh, কারণ আগে আমরা কেটে দিচ্ছি। তারপর থাকতেছে যেটা পড়ন্ত বস্তু যেহেতু আদিবেগ শূন্য, তাই আমরা যেটা করব, আবারও আমি বলতেছি যে এই উচ্চতাটা অবশ্যই গতিশক্তির ক্ষেত্রে এইটা এবং বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে যে হাইটটুকু এটা। সরি, দুইটা এস লেখার জন্য এটা এস প্রাইম লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো পড়ন্ত বস্তুর আদিবেগ যেহেতু শূন্য, তাহলে ইউ স্কয়ার শূন্য, তা থাকতেছে 1/6 ইন্টু 2gh ইকুয়ালস টু gh প্রাইম। তো উপপক্ষ থেকে আমি যখন এই যে থাকতেছে 1/3h ইকুয়ালস টু h প্রাইম। 1/3h কিভাবে থাকতেছে? এই যে 6 আর 2 কাটাকাটি করলে আর উপপক্ষ থেকে জি কাটাকাটি চলে যাচ্ছে, তো থাকতেছে 1/3h। এখন এই h এর ভ্যালুটা কোনটা? এই h এর ভ্যালু হচ্ছে 100 মাইনাস এক্স, কারণ এটা হচ্ছে গতিশক্তির h, আর গতিশক্তির উচ্চতা আমরা কি জানি? উপর থেকে মেজার করে। তো আমরা লিখতে পারি 1/3 ইন্টু 100 মাইনাস এক্স ইকুয়ালস টু এইচ প্রাইম, মানে হচ্ছে এক্স, মানে বিভব শক্তির উচ্চতা। বিভব শক্তির উচ্চতা আমরা অবশ্যই নিচ থেকে হিসাব করব। 1/3 এর পাশে গুণ করলে হয় 100 মাইনাস এক্স ইকুয়ালস টু 3x, বা 100 ইকুয়ালস টু 4x, বা x ইকুয়ালস টু 25 মিটার। মানে x মানে কি? নিচ থেকে 25, মানে এই হাইটটুকু। মানে আমরা এবার লিখতে পারি যে ভূমি থেকে 25 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই ম্যাথটা যদি আমি একটু সামারাইজ করি, তাহলে প্রথমত দেখতে হবে কে কার সমান, কে কার বড় ছোট, এগুলা যার সাথে র আছে তার সাথে আসলে যত গুণ কম, যত গুণ বেশি বলছে সেটা গুণ করে দিব। তারপর যেটা গতিশক্তি উপর থেকে মেজার করব এবং বিভব শক্তি নিচ থেকে মেজার করব। তারপর দুইটা যখন ইকুয়েশনালি আমরা ইকুয়াল দেখাতে পারবো, যেমন এই যে 1/3 গুণ করার পর ইকুয়েশনালি ইকুয়াল হয়ে গেছে, এভাবে ইকুয়াল করার পর আস্তে আস্তে যখন সলভ করব, তখন আমাদের একটা সার্টেন টাইমে মানটা বের হয়ে যাবে। এবং আমাদের যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গতিশক্তির উচ্চতাটা যে অবশ্যই যেন উপর থেকে হিসাব করি এবং বিভব শক্তির উচ্চতাটা যেন অবশ্যই নিচ থেকে হিসাব করি, তাহলে আমাদের অঙ্ক সাকসেসফুলি হয়ে যাবে। এরকম আরও থাকতে পারে কত উচ্চতা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, কত উচ্চতা গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, সেক্ষেত্রে 2 অথবা হাফ গুণ করতে হবে, সেটা বুঝে নিতে হবে। এবং কার সাথে গুণ? অবশ্যই যার সাথে কোশ্চেন র দেওয়া থাকবে, যে গতিশক্তির বা বিভব শক্তির। এখন একটা নতুন টাইপস ম্যাথ দেখি, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের অঙ্ক। আসলে এই টপিকটা মোটামুটি তোমাদের কাছে নিউ। স্প্রিং ধ্রুবক কী জিনিস? আসলে স্প্রিং হচ্ছে এমন একটা জিনিস যেটা নর্মালি এমন অবস্থায় থাকবে, কুণ্ডলী বা পাকানো অবস্থা, এবং তাকে যদি একটু লম্বা করা হয় সে আবার এই অবস্থান হবে, এবং ছেড়ে দিলে আবার সে এই অবস্থানে চলে যাবে। নর্মালি আমরা যে কালার পেনগুলোতে স্প্রিং দেখি সেগুলো স্প্রিং না, কারণ সেগুলো টানলে কখনোই আগের অবস্থায় ফিরে আসে না। সো বাস্তব স্প্রিং যেগুলো, সেগুলোর ইকুয়েশন হচ্ছে এটা। এবং স্প্রিংয়ের ক্ষেত্রে সঞ্চিত শক্তির সুন্দর একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার। তো কি আসলে এগুলা আমরা এবার একটু দেখি আমাদের কি কি দেওয়া আছে, আগে আমরা সেগুলো দেখি। আমাদের দেওয়া আছে যেটা স্প্রিং ধ্রুবকের মান বা কে এর মান 500 নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান। এবং যেটা সেটা হচ্ছে সরণ কতটুকু সেটাও দেওয়া আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। তাহলে আমার কি চেয়েছে? সঞ্চিত শক্তি বা এনার্জি কতটুকু আছে সেটাই চেয়েছে। তো আমরা জানি ই ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার। শুধুমাত্র এই অঙ্কগুলো অনেক ইজি আসে, শুধুমাত্র মানগুলো বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, ইন্টু 0.05 মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.05 মিটার স্কোয়ার ইন্টু 500 ইন্টু 0.5। অ্যান্সার আসতেছে
250 জুল। তাহলে স্প্রিংটাতে সঞ্চিত শক্তি কত ছিল? 250 জুল। স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে সাধারণত এর থেকে কঠিন কোনো অঙ্ক হয় না, এভাবে সবগুলো ভ্যালুই দেওয়া থাকবে, শুধুমাত্র ভ্যালুর অ্যাপ্লিকেশন করতে পারলেই পুরো ম্যাথটা পারা যাবে।